ওর মা বাবা গেছে অমরদের বাড়ি। অমরের মায়ের শরীর ভালো না, একমাত্র ছেলে, সেও পড়ে আছে দুর্দেশে। চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। ঝুমকো আগামীকাল যাবে ও একসময় তাকে দেখতে। ফ্লোর মোছা হয়ে গেলে ভাঙা টুকরোগুলো জড়ো করে ময়লা ঝুড়োতে ফেলে। কাঠের বড় ডাইনিং উঠানে খুব কষ্ট হয়েছে ঝুমকুর। হাঁপ ধরে গেছে একদম। হাঁপাতে হাঁপাতে টেবিলটা সাজিয়ে রুমে চলে এলো। শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। গায়ে এক রত্তি শক্তি নেই মনে হচ্ছে। এভাবে কিছুক্ষণ সময় যেতেই মোবাইল বেজে ওঠে। মলয় কল করেছে। কত কিছু হয়ে গেল এই কদিনে। মলয় একটিবার কল করেনি, জিজ্ঞেস করেনি কিভাবে কেন হলো। কোনো প্রয়োজন বোধ হয়নি ঝুমকোর পরিবারের এই বিপদে পাশে থাকার, খোঁজ খবর নেওয়ার। ঝুমকো দিশেহারা হয়ে কল করেছিল, ধরেই না শেষে না পেরে মনে হয় ধরল। সব শুনে বলেছিল, এই তো হওয়ারই ছিল। তোমার বোনের চরিত্রের দোষ আছে আগেই জানতাম। ভালো মেয়ের এভাবে বিয়ে করে? তোমার বাপ মা লাই দিয়ে মেয়েটার মাথা খেয়েছে। বেশ হয়েছে, এখন আরও আশকারা দাও। ঝুমকো তবুও অনুরোধ করেছিল ফুপির ওখানে গিয়ে মৃদুলের সাথে কথা বলতে, ফুপিকে বোঝাতে। মলয় মুখের উপর না করে দিয়েছিল, বলেছিল, নিজের চিন্তা করো, অসব আলতু বলতে চিন্তা বাদ দিয়ে মন লাগিয়ে পড়াশোনা করো। এখানে পরিবেশ না থাকলে বাড়ি চলে আসো। মাহফুজ ভাই রোজ তোমাকে কলেজ দিয়ে আসবে, নিয়ে যাবে। এরপর আর কোনো কথা ঝুমকোর মুখ দিয়ে বের হয়নি। মলয় কল কেটে দিয়েছিল। ঝুমকো দ্বিতীয়বার ওকে কল করেনি ফের। সময় দুর্বলকেও সবল করে, ভীতুকে করে সাহসী। একাই সামলেছে ঝুমকো। মলয়ের কাছে এই পরিবারের সমস্যা আলতু ফালতু হতে পারে, কারণ এই পরিবার ওর নয়। মেয়েদের দুই পরিবার হয় বিয়ের পর, ছেলেদের একটাই থেকে যায়। মলয়ের কল রিসিভ করে ঝুমকো। মলয় স্বাভাবিকভাবেই হাসল, বলল, কি করছো? শুয়ে আছি। আপনি? মলয়ের ওপর অভিমান রাগ জন্মালেই আপনি সম্বোধন করে ঝুমকো। এই তো আছে, তোমাকে অনেক মিস করছি। ঝুমকো ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফোটে নিঃশব্দে। মলয় আবার বলল, আমাকে মিস করো না তুমি? আমার মিস করাতে আপনার কিছু যায় আসে? এই যে তারা জবাব দিলে। শোনো, মিষ্টি করে কথা বলতে শেখো, বি রোম্যান্টিক। এমন ন্যাতো মেরে থাকলে অসহ্য লাগে। সম্পর্ক এভাবে চলে না, বুঝলে? কিভাবে চলে বলো, আমিও সেইভাবেই ট্রাই করব। আর রোমান্টিক হওয়ার কথা বললে, তুমি কি তেমন করে ট্রাই করো আমাকে? পেটে ক্ষুধা থাকলে যেমন গলায় সুর ওঠে না, তেমনি মনে শান্তি না থাকলে রোমান্টিকতা আসে না। তার মানে তোমাকে আমি অশান্তি দিই? জানি না। মলয় হো হো করে হেসে উঠল হঠাৎ। তারপর বলল, আমি আসছি ঝুমকো, আজ রাতে তোমার অশান্ত জীবনকে ভালোবেসে শান্ত করতে আসছে। এতদিন যা হয়েছে সব ভুলিয়ে দেবো তোমাকে। মলয় আসতে শুনে ঝুমকোর মন চঞ্চল হয়ে উঠল, বুকে থুকপুকানি বেড়ে যায়। মলয়ের মধুর আলাপে মগ্ন হয়ে ক্রমশ সেই আগের মতন হয়ে গেল। খুশিতে উৎফুল্ল হয়ে উঠল মন। বাবা মা ফিরলে আনন্দচিত্তে খবরটা দেয়। রফিক ঝন্টা দম্পতি বিষাদের মধ্যেও খুশি হলেন। তাদের জামাতা মাংস ছাড়া ভাত খেতে পারেন না। রফিক তখনই ছুটলেন মাংস আনতে। ঝর্ণা তাকে আরও কিছু ফর্দ ধরিয়ে দিলেন। মা মেয়েতে অনেকদিন পর একসাথে রান্নার আয়োজন করছে। কাজের ফাঁকে ব্যাপারটা ঝুমকোর দৃষ্টিতে এলো। পিরিয়ড হয়েছে ওর। মনটা নিমেষে খারাপ হয়ে গেল। জবা চুপচাপ হাঁটুতে মুখ গুজে বসে আছে। সেদিন সকালে কাজী অফিসে বিয়ে করে ওরা। সেখান থেকে সোজা চলে আসে মৃদুলদের বাসায়। সব শুনে মনোয়ারা চিৎকার জুড়ে দিলেন। বিলাপ করে বলেছিলেন মৃদুলের জন্য তিনি উত্তরার এক বাড়িওয়ালার মেয়েকে পছন্দ করে এসেছেন। মেয়েটা দেখতে শুনতে যেমন ভালো, তেমনি ওর বাবার সম্পত্তির বিরাট একটা অংশের ওয়ারিশ। তার সব আশা ধূলিসাৎ করে মৃদুল জবার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে উঠলেন। বড় হওয়ার পর আজই প্রথম মায়ের হাতে চড় পড়ল মৃদুলের গালে। ভরকে যায়নি মৃদুল, বরং শক্ত করে ধরে রেখেছিল জবার হাত। সেই শক্তির জোরে ওদের ঘরে তোলেন মনোয়ারা। মেনে তিনি এখনও নেননি। উঠতে বসতে খোটা গালমন্দ করছেন জবাকে। আপন ভাতরা এবং পুত্রবধূর পিতা রফিককে অপমানে জর্জরিত করেছেন, তাতেও ক্ষান্ত নন। প্রতিনিয়ত চলছে তার তিরস্কারের করাঘাত করার জবাব। নেত্রার ভাব বোঝা দেয়, মায়ের পক্ষ নিলেও জবাকে কিছু বলছে না ও। মৃদুলের আব্বা নিয়তি ভেবে ধীরে ধীরে মেনে নিতে চাইছেন। মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে ওঠে এদের আচরণে জবা। মৃদুলের সান্নিধ্য ছাড়া সবই অসহ্যের। মৃদুল পাশে আছে বলে সব উপেক্ষা করতে পারছে।
ভালোবাসার চেয়ে ভরসা হাতটা বেশি জরুরি। মৃদুলকে ভালোবাসা আদৌ হবে কি না জানে না, তবে প্রাণপণে চেষ্টা করবে। মৃদুলকে ঠকাতে চায় না জবা। ওই এক রাত জীবনের প্রতি দর্শন বদলে দিয়েছে ওর, কিন্তু জড়তা সংকোচ এখনও কাটিয়ে উঠতে পারেনি, মৃদুলকে কাছে আসতে দেয়নি। ওর এই জড়তা হয়তো বুঝে মৃদুল, তাই তো জোর করে না। জবাকে বিয়ে করার পর অনেকটা পরিবর্তন এসেছে ওর মধ্যেও। রাত বিরাত পর্যন্ত আড্ডায় থাকে না, মদ খাওয়াটাও প্রায় ছেড়ে দিয়েছে। একটা জব খুঁজছে, আপাতত ছোটোখাটো হলেও চলবে। জবাকে মায়ের কটু কথা থেকে রেহাই দেওয়ার প্রচেষ্টায় আছে। জবার খারাপ লাগে যখন মৃদুল ওর কাছে এসেও পাওনা পায় না। নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত জবা। মৃদুলকে মন থেকে স্বামীরূপে মানতে চায়। আজ রাত হোক সেইক্ষণ। আয়নায় দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারাটা দেখল। মলয়কে ব্লক করেছে, তবে তার আগে কিছু কথা বলেছে। আজকাল ব্ল্যাকমেল অহরহ ঘটছে। জবার নেট দুনিয়া প্রচুর পড়েছে সেসব ঘটনা, তাই তো মলয়কে সাহসের সাথে জবাব দিয়েছে। মলয় কল রিসিভ করেই হুমকি ধমকি দেওয়া শুরু করে। জবা সহাস্যে বলল, এই যে এতক্ষণ যা যা বলছিল সব রেকর্ড করেছি, আমার ছবি ভাইরাল করবি না কর। আমি কি করবো জানিস? এই রেকর্ড নিয়ে সোজা থানায় যাবো, তো 14 গোষ্ঠীর কোনো বাপি তোকে বাঁচাতে পারবে না সেদিন। ঝুমকোকে সব বলে দেবো আমি, আমার বোনের যোগ্যই না তুই, ওর জীবন থেকে লাথি মেরে বের করে দেবো তোকে। মলয় হয়তো ঘাবড়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, তারপর ও যা বলল তাতে আরেকবার ভাঙল জবার মন। মলয় বলল, আমাকে পুলিশের ভয় দেখাস? মলয় ওইসব পুলিশ পকেটে নিয়ে ঘোরে, আমার বালও তুই ছেড়তে পারবি না। ঝুমকোর জীবন থেকে সরাবি আমাকে? বোনের জন্য দরদ উতলে পড়ছে। তোর এই বোনের কারণেই কিন্তু ওমর তোকে ফিরেও দেখেনি। আরো করে ভালো লাগবে, চল একটা ডিল করি। তোর সাথে যা যা ঘটেছে তুই ভুলে যাবি, আমিও সব ভুলে যাব। রাজি? জবা স্তম্ভিত। ঝুমকুকে ভালোবেসেছিল ওমর, এই কারণে সে এত নিষ্ঠুরতার সাথে প্রত্যাখ্যান করেছে জবাকে। কি বোকা জবা, কেন বুঝলো না এটা আগে? বিছানায় উপর হয়ে পড়ে পড়ে কাঁদে। সে রাতে জেদের বসে মৃদুলকে কাছে টানে। ঝুমকো কল করলে ধরে না, ব্লক লিস্টে ফেলে রাখে ওর নাম্বার। মলয় শ্বশুরালয়ে এসে পৌঁছায় রাত্রি 8টায়। রফিক সাহেব নিচে গিয়ে আলাপ করলেন। হ্যাঁ নাতে দায়সারা জবাব দেয় সে। শ্বশুর রুম ছেড়ে যেতেই ঝুমকুকে টেনে কোলে বসায়। মাথা নিচু করে বসেছিল ঝুমকো। ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যত হতে ঝুমকো বাধা দেয়। মলয় বিরক্ত হয়। ঝুমকো বলে সে নাপাক আছে। প্রচণ্ড রেগে যায় মলয়, ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আগে বলিসনি কেন? শুধু শুধু আসলাম। শুধু কি এই জন্য এসেছো? বিস্ময়হত চোখে বলল ঝুমকো। মলয় উত্তর দেয় না, মোবাইল বের করে উল্টো দিকে মুখ করে শোয়। রাতে একসাথে খেতে বসে। অল্প আহার করতে দেখে ঝুমকো বলল, আর একটু খাও। খেতে নেই। ঝুমকোরও খাওয়া হলো না এই কারণে। খাওয়া শেষে কোথায় যেন বেরিয়ে গেল মলয়। ফিরল ঘন্টাখানেক বাদে। পকেট থেকে একটা প্যাকেট বের করে টেবিলের উপর রাখলো। এর আগেও দেখেছে ঝুমকো এটা। বিয়ের প্রথম প্রথম ব্যবহার করত, কিন্তু আজ কি এসব না করলেই নয়? সম্পর্কে কি শুধু এই শারীরিকভাবে? মলয়ের কাছে হয়তো তাই। ঝুমকোর মানা চোখের জল কিছুই গ্রাহ্য করল না সে। পেটের ক্ষুধার চেয়ে দেহের ক্ষুধা ওর বেশি। সেটা যখন মিটল চুপচাপ পাশ ফিরে শুয়ে রইল। এ পাশে শুয়ে বালিশ ভেজানো মেয়েটা যেন এখন ওর কাছে অদৃশ্য অস্পৃশ্য। সকালে উঠে গোসল সেরে পড়তে বসলো ঝুমকো। আজ ওর ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট পরীক্ষা। গতকাল ভালো করে পড়তে পারেনি। ভোরে উঠেই আগে তাই বই খোলে। মলয় বেঘরে ঘুমাচ্ছে। আজও চলে যাবে। 3 দিনে ছুটিতে এসেছে, বাকি দিনগুলো বাড়িতে কাটাবে। ঝুমকো অনুরোধ করেছিল আর একটা দিন থেকে যেতে। ওর বাবা মার অনুরোধের পরিপ্রেক্ষিতেই করেছিল। মলয় কারো অনুরোধ রাখেনি। সে এক কথার মানুষ। বলেছে যখন যাবে তো যাবে। এখানে থাকার কোনো কারণ ওর যে নেই। 7টার দিকে বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢোকে মলয়। এই ফাঁকে বিছানা গোছাতে লাগলো ঝুমকো। হঠাৎ মলয়ের মোবাইল জ্বলে ওঠে। ঝুমকো স্ক্রিনে একটা টেক্সটের কিছু অংশ দেখতে পায়। তুমি আমাকে ঠিক কতভাবে চুমু দিতে পারবে? ঝুমকোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাপা হাতে মোবাইল ধরে। ছোট্ট করে একটা ছবি দেখা যাচ্ছে। বয়সে সে ঝুমকোর বড়, এমনকি মলয়েরও। নামটা ফারহানা রহমান। মলয় কখন যে রুমে এসেছে ঝুমকো টেরও পায়নি। ওর হাত থেকে মোবাইল ছিনিয়ে অপ্রস্তুত গলায় বলল, এ আমার ফ্রেন্ড হয়, বুঝেছ? ঝুমকো তেমনই বসে আছে থম মেরে। মলয় ঘাবড়ে গেছে। ওর চোখের পাতা বারবার পড়ছে। কথাই আছে, চোরের মন পুলিশ পুলিশ। নিজেকে ভালো সাজাতে গিয়ে আবার ভুল করে। সে জোর করে বিশ্বাস করাতে চায় এই মহিলা
ওর সিলেট ফেসবুক বান্ধবী। এমনকি এই মহিলার ছেলেও ওকে ভাইয়া বলেই ডাকে। ওদের মধ্যে খারাপ কিছু নেই। ঝুমকোর বদ্ধ ধারণা হয়ে গেল মহিলা এবং মলয়ের সম্পর্ক কিরূপ। সে বিদ্রুপ করে বলল, ফেসবুকে স্রেফ বান্ধবীরা কিস করা শিখতে চায় তোমার কাছে? আর কি চায় ওরা? তুমি ভুল বুঝছো ঝুমকো। মলয় দৃঢ়তার সঙ্গেই বলে। ঝুমকো হাসে। আমি তো বেকুব, সঠিক বেঠিক বুঝতে শিখিনি। দোয়া করো যেন কোনোদিন এই বেকুব চতুর না হয়ে যায়। ঝুমকো রুম থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে বাড়িতে নিরিবিলি একটা কোনাও নেই যেখানে ও কাঁদবে লুকিয়ে। কিছু কথা হয়তো আজীবন চাপা থেকে যায়। আজীবন না হলেও গুরুত্বপূর্ণ সময়কাল পর্যন্ত সেটার প্রকাশ ঘটে না। আর যখন ঘটে তখন তার নিতান্ত অপ্রয়োজনীয়, গুরুত্বহীন হয়ে দাঁড়ায়, অথবা অসময়ের কারণে গুরুত্বহীন হয়। নিজের সংসার জীবন চমৎকারভাবে উপভোগ করছে জবা। মৃদুল চাকরি পেয়েছে। ছোট্ট এক রুমের একটা বাসা ভাড়া করে সংসার পেতেছে ওরা। জীবনে এক্সাইটমেন্ট নেই, কিন্তু তৃপ্তি আছে। ওই রাতের ঘটনা, এহসান এসব নিয়ে শঙ্কা যে করে না তা নয়। মাঝে মধ্যেই ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে। তার পরের কয়েক ঘন্টা ওর খারাপ যায়। ভবিষ্যৎ নিয়ে খুব ভাবে জবা। ইচ্ছে হয় মৃদুলকে সত্যিটা বলে দিতে। পিছিয়ে যায়। কি দরকার গোপনকে প্রকাশ্যে আনা? অনেক ভেবেছে এসব নিয়ে। বিয়ের আগের সবারই কিছু না কিছু অতীত থাকে। জবা চ্যাটি না হয় করেছে, এর বেশি তো না। আর মলয়ের ব্যাপারটা, সেটাতেও তো সম্পূর্ণ নির্দোষ। খুব খারাপ তো ঘটেনি। এতটুকুতে এত ভয় পাওয়ার কি আর কিছু নেই। মৃদুল সব জানলেও নিশ্চয়ই বুঝবে ওকে। প্রচণ্ড ভালোবাসে জবাকে সে। কিছুতেই দূরে যেতে পারবে না। বিছানায় চোখ বন্ধ করে ভাবছিল এসব। চোখ মেলল প্রিয় পরিচিত কর স্পর্শে। মানুষটা ওর কপালে হাত রেখে উদ্বেগের সাথে বলল, কি হয়েছে তোমার? কিছুদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, অসময়ে শুয়ে থাকছো। মৃদুলের হাতটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমাকে এত কেন ভালোবাসো? আমার যে ভয় করে। জবার কণ্ঠ জড়িয়ে যায়। মৃদুল কাছে এসে বসে, ঝুঁকে ওর কপালে চুমু দিয়ে বলে, এই তো, আমি তোমার পাশে আছি। এমন করে চিরজীবন থাকবো, সকল অবস্থায়। ভয় কি? জবা উঠে বসে, মৃদুলের গলা জড়িয়ে ধরে শব্দ করে কাঁদে। মৃদুল ওর মাথায় হাত বুলিয়ে বলে, আবার কাঁদছো? না, এ তোর সহ্য হয় না জবা। তোমার খুশির জন্য বাপ মা বাড়িঘর সব ছাড়লাম, আর তুমি কাঁদছো? জবা একইভাবে মাথা নাড়িয়ে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমাকে বিয়ে না করলেই সুখী হতে। এই কথা শোনা মাত্র টেনে সরিয়ে দেয় মৃদুল। রাগ দেখিয়ে বলে। তাহলে চলো ডিভোর্স নেই। জবা এক মুহূর্তের জন্য চুপ করে যায়। থামে না কেবল চোখের পানি। ব্যথিত চোখে মৃদুলের অভিব্যক্তিহীন মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আচমকা ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। তুই আমাকে ডিভোর্স দিতে চাস? চিনিস আমাকে? জবা, আমি খুন করি তোর লাশের সাথে সংসার করব, তবু ডিভোর্স তোকে কোনোদিন দেব না। মৃদুলের বুকের উপর চড়ে বসে। মৃদুল বলে, মরা পচা লাশের সঙ্গে সংসার করবি, গন্ধ লাগবে না? লাশের গন্ধ কি বিচ্ছিরি জানিস? দরকার নেই ওসব জেনে। যত বিচ্ছিরি হোক তবুও ছাড়বো না তোকে। মেডিসিন এনে প্রিজার্ভ করে রাখবো। তুই তো দেখছি খুব ভয়ঙ্কর রে জবা। জবার হাতের তালুতে তালু মিশিয়ে আঙুলের ভাঁজে রাখে আঙুল। জবা মৃদুলের হাত পাঞ্জা সমেত ওর মাথার দিকের বিছানায় চেপে ধরে ঝুঁকে আসে। বলে, খুব এতটা যে এক্ষুনি কামড়ে খেয়ে ফেলতে পারি। মৃদুলের নাক কামড়ে ধরে। মৃদুল আহ করে বলে, দরজার বাঁধ ভেঙে গেলে খবর আছে তোর। কচু আছে, কচুটা করবে তুমি। এটা ছিল জবার উস্কানি। তাতে কাজ হলো। মৃদুল উল্টো ওকে নিচে ফেলে ওর ওপর উবু হয়ে শোয়। এখন কি করবি? ছাড়ো, নাস্তা বানাতে যাব। বললেই ছাড়বো ভেবেছিস? আমাকে মেরে প্রিজার্ভ করে রাখবি? কি সাহস! সাহস নয়, ওটা ভালোবাসা। কথাটা বলে লজ্জায় চোখ নামিয়ে নেয়। মৃদুল ভালো করে দেখছিল ওকে। বিয়ের এই 3 মাসে আজই প্রথমবার কথাটা এমনিভাবে বলল জবা। এর আগে যতবার বলে মনে হয়েছে জোর করে বলছে। একটা কলের পুতুলের মতন আবেগ অনুভূতিহীন ছিল সেই বলাটা। আজ আবেগ ছিল। ওর মুখের লজ্জা বলে দেয় এই ভালোবাসা মিথ্যে নয়। জবার গলায় মুখ ডুবিয়ে দেয় মৃদুল। ভীষণ কান্না পাচ্ছে ওর।
বিয়ের সপ্তাহখানেক পরের কথা। জবা শাওয়ার নিচ্ছিল। চাকরিতে ইন্টারভিউ দিয়ে রুমে এসে বসে মৃদুল। ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। জবাকে এসব শেয়ার করার জন্য অস্থির সে। বিছানার পাশে বসেছিল জবার অপেক্ষায়। তখনই চোখ পড়ে জবার মোবাইলে। এমনিতেই হাতে নাই ওটা। গ্যালারিতে যায় জবার ছবিগুলো দেখতে। এক এক করে দেখছিল, হঠাৎ একটা ছবি দেখতে পায়। সুদর্শন এক যুবকের ছবি। জবার গ্যালারিতে এই একজন পুরুষেরই ছবি আছে। কৌতূহল তৈরি হয় মৃদুলের। কিছুতেই নিবারণ করতে পারে না সেটা। মুখে কয়েকবার অনুচিত অনুচিত বলেও চার্ট লিস্ট ওপেন করে। তেমন কিছুই পেল না। কিছুটা স্বস্তি ফিরে পায়, কিন্তু মনের খচখচানি থেকেই যায় ওর মধ্যে। জবা বেরোনোর আগে সেদিন মোবাইল জায়গা মতো রেখে দিয়েছিল। এমনি করেই আরও কিছুদিন গেল। মৃদুলের ভাবনা থেকে সরল না ওই যুবকের ছবি। একদিন জবা ঘুমিয়ে পড়তেই মোবাইলটা হাতে নেয়। তন্ন তন্ন করে খোঁজে ওর মোবাইল। সেখানেই একটা ফাইলে পেল মলয় এবং ওর কথোপকথনের স্ক্রিনশট রেকর্ড। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল মৃদুলের। বুঝেছিল কেন সেদিন ওখানে পৌঁছেছিল জবা। হুট করে বিয়ের জন্যই কেন জেদ করলো। রাগ হয়েছিল, জবাকে বুঝতে দেয়নি। একই বিছানায় শুয়ে ওদের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। একবার মনস্থির করেছিল ছেড়ে দেবে জবাকে, বলতেও চেয়েছিল, কিন্তু পারেনি। সেই যুবকের ছবি ডিলিট করেছে জবা। চটপটে মেয়েটাকে দিনের পর দিন চুপচাপ করে দেখে মন পরিবর্তন করে। জবার প্রতি মায়া হয় ওর। ভালো যে বেসেছিল খুব মৃদুল। একটুতেই ছাড়লে তবে কেমন ভালোবাসা ছিল। ঠান্ডা মাথায় সেই স্ক্রিনশট আরও একবার পড়ল ধৈর্য নিয়ে। জবা যতটা না দোষী, তার চেয়ে বেশি সে ভুক্তভোগী। এই যে মৃদুলকে অনিচ্ছায় স্বামী মেনে দিনের পর দিন পার করছে, এটাও তো এক প্রকার শাস্তি। মৃদুল খুব কেঁদেছিল এত বড় ধোঁকা প্রাপ্তিতে। ভালোবাসা এমনই আবেগ, যা চাইলেও উপেক্ষা করা যায় না। মৃদুল তো পারছে না। যত দূরে সরতে চেয়েছে ততই ঘনিষ্ঠ হয়েছে জবার। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে এতদিন। কষ্টগুলো ভাঁজ করে বুক পিঞ্জরে তালাবন্ধ করে রেখেছিল। আজ ভেঙে বের হলো সেই কষ্ট। মেলে দিল ডালপালা। জবার দম বন্ধ হয়ে আসছে। দু হাতে ঠেলছে মৃদুলকে। মৃদুল ওঠে না, আরও শক্ত করে জড়িয়ে ধরে রইল। সবসময়ই ভালোবাসি বলতে হয় না, চোখ মুখের ভাষাও থাকে। সেই বোবা ভাষা শুনেছে আজ মৃদুল। এরপরে আর অপূর্ণতা কোথায়? ঝুমকো নিজের ওপর নিজে ক্ষুব্ধ হয়। এত সহ্য ক্ষমতা কেন ওর? নাকি এসবের কারণ ওর সংকোচ আর হীনমন্যতা? তাই হবে হয়তো। নয়তো মুখের ওপর না করতে পারে না কেন? কেন মুখ বুজে সহ্য করে যায় একের পর এক অন্যায়? লোকে শুনলে বলবে হে আর কি, এর চেয়ে ঢের সহ্য করেছে তারা। সবুরে মেওয়া ফলে, তাদের মেওয়া ফলেছে। আজ তাদের সুখ দেখায় ঝুমকোকে। এমনি করে লোভী হয় ঝুমকো। একটা নিরাপদ আশ্রয়। শঙ্কের লোভে আত্মসম্মান বিকিয়ে দেয়। প্রচণ্ড ভালোবাসে মলয়ের প্রতি। ছেড়ে যাওয়ার কথা মনে হলে মুচড়ে ওঠে হৃদয়। ধোকার নির্ধারণ কষ্টও সরে না স্মৃতি থেকে। মলয়ের মোবাইলের ওই টেক্সট আজও নির্ঘুম করে। ঘৃণা বৃতৃষ্ণায় চুল ছিঁড়ে খামচে নিজেকে ব্যথা দেয়। অন্যকে ব্যথা দিতে যে পারছে না। আপাত দৃষ্টিতে ওকে সবাই স্বাভাবিকই দেখে। ওর হাসি, নিত্যকার কাজ, খাওয়া দাওয়া সব ঠিক, কেবল ঠিক নেই ওর ভেতরটা। পাথর হয়ে যাচ্ছে একটু একটু করে। আবেগে অনুভূতি কমে যাচ্ছে। আগের মতো কথায় কথায় কাঁদে না, বরং হাসে খুব, কারণে অকারণে। ওরা যেন দুঃখ লুকানে ওর একটা মুখোশ। ছোট থেকে হাসতে ভালোবাসত। হীনমন্যতার দরুন সেটাও যেন প্রাণ খুলে পারত না। এই একটা শব্দ ওকে সব দিক দিয়েই শেষ করেছে। খুবলে খুবলে খাচ্ছে ওর কলিজা। শরীরের ভেতরটা এলোমেলো হয়ে গেছে। অস্বাভাবিকভাবে চলছে সব। শরীরের তুলনায় পেট ফুলে উঠছে। ডিপ্রেশনে কাটছে সময়, অথচ ঝুমকো নির্লিপ্ত নির্বিকার। মলয় সেই যে গেছে, এরপর মাস দিন অতিবাহিত হলো। বলেছে আগামী সপ্তাহে আবার আসবে। ঝুমকোর এখন আর আনন্দ হয় না ও আসবে শুনলে। মোবাইল কলে কথা বলে মজা পায় না মলয়। বকাঝকা চলে প্রায় সময়। ঝুমকো যে একেবারে চুপ থাকে তা নয়, জবাব সেও দেয়। আগের চাইতে বেশি রুক্ষ স্বরে। রুক্ষ মনে রস যে আসে না, ঝগড়া হয় তখন। দু একদিন পর আবার ঠিক। মলয় এই নিয়ে সেদিন বলল, তুমি পাল্টে যাচ্ছ ঝুমকো, আগের মতো নও আর। তুমি পাল্টেছ আমাকে।
সাবধান তো করেছিলাম, তাই না? উত্তর দেয় ঝুমকো। মলয় মৌন থেকে বলে, দেখো, যা হয়েছে ভুলে যাও, নতুন করে শুরু করে চলো। ঝুমকো তাচ্ছিল্যের সাথে প্রশ্নটা করে। কতবার? মলয় বলে। কি কতবার? ঝুমকো হাসে। এই যে নতুন করে শুরুর কাহিনী। তাতেও চটে মলয়। মেজাজ খারাপ করো না। কতবার মানে কি বোঝাতে চাচ্ছ? তোমাকে আমি বলেছিলাম ধোকা দিও না। বলো, বলেছিলাম কি না? ঝুমকো পুনরায় প্রশ্ন করে। মলয়ের মনে পড়ে সেই নদীর পাড়ের রাতের স্মৃতি। ভাব এমন করে ওর মনে নেই এবং ধোকার ধারের কাছেও ঘেঁষেনি। বলে, পুরুষ মানুষ একটু বিভ্রান্ত হতেই পারে, তাতে আহামরি কিছু না। মেয়েলোকের দায়িত্ব স্বামীদের প্রেম ভালোবাসা দিয়ে সঠিক পথ দেখানো। সেটা ঠিক কিভাবে দেখায় শিখিয়ে দিবে? আমি যতদূর জানি প্রেম ভালোবাসার অভাব তোমার হয় না, তাহলে? ঝুমকো শ্লেষের সাথে বলল। মলয় বলল, আমি জানি তুমি ওই এক জিনিসে আটকে আছো। আরে বাবা, ও চেষ্টা আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। আমি চাই না তোমার এই টাইপের ফ্রেন্ড থাকুক। যদি ওরা আমার চেয়ে ইম্পর্ট্যান্ট হয় তো বলে দাও, আমি চলে যাব। ঝুমকো বলে। মলয় বলে। সামান্য ব্যাপারকে ঘাটাচ্ছ খামোকা। ঝুমকো জোর গলায় বলল, বেশ করছি, তুমি জবাব দাও, কাকে চাও তুমি? বিরক্ত হচ্ছে আমি, থামবে? মৃদু ধমকের সুরে বলল মলয়। ঝুমকো তোয়াক্কা না করে বলে, তুমি বিরক্ত হচ্ছ, আর আমি যে মরছি। আমার জবাব চাই, আমি না ও। কিছুক্ষণ চুপ করে মলয় বলল, ঠিক আছে। এভাবে জবাব দিবে না, আমি না ও। আবার প্রশ্ন করে ঝুমকো। বিরক্তের সাথে বলে মলয়, তুমি, তুমি এবং তুমি। কোথায় তুমি আমার স্ত্রী আর কোথায় ও? কিছু বলো, বলছি না। তোমার সাথে ওর কম্পেয়ার হয়? ঝুমকো বলে, কম্পেয়ারের কথা তুমি বলছো? অনেক বলেছ। সব কিছুর একটা সীমা থাকা প্রয়োজন। আমাকে এসে বলে ছোট করছো না তুমি? মলয় বলল। আর আমাকে কি করছো ক্ষণে ক্ষণে? কথাটা মনে মনেই বলল। ঝগড়া করতে ইচ্ছে করছে না আর। মলয়কে খুব করে বলল সে যেন আর ওসব মেয়েদের সাথে আলাপ না করে। যদি করে তবে ওকে হারাবে। মলয় হালকাভাবে নিল ওর কথা। মন তো কিছুতেই ক্ষমা করতে চায় না। তবুও একটা সুযোগ সে মলয়কে দিল। ডিভোর্স শব্দটাকে ভয় ওর। এর দাগ কত গভীর হয় ঝুমকোর জানা আছে। ডিভোর্সে নারীকে সমাজ বাঁকা চোখে দেখে। ওর বাবা রফিক সাহেবের শরীর ভালো না। ব্যবসায় লোকসান হয়েছে এবার। রনি বকে যাচ্ছে। নানান চিন্তা ঘুরপাক খায় মাথাতে। বোঝা হতে চায় না ঝুমকো। আবার এই প্রতি মুহূর্তের অসম্মানজনক জীবনও মানতে পারছে না। সপ্তাহখানেক বাদে লম্বা ছুটিতে বাড়ি এলো মলয়। আসার দুদিন পরেই ভীষণ অসুখে পড়ে। ঠান্ডা জ্বরে বিছানা ছেড়ে উঠতেই পারছিল না। পতিপ্রাণা নারীর ন্যায় সব ভুলে এক মনে স্বামীর সেবা করতে লাগলো। শুনলে মনে হয় কোনো নাটক সিরিয়ালের নায়িকার চরিত্র, কিন্তু না, বাস্তবে আছে এমন নারী যাকে একবার মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তাকে সহজে ত্যাগ করতে পারে না। পারে না স্বামীর কঠিন সময়ে পিছু হটতে। মলয়ের দেওয়া ব্যথা ইহজন্মে ভোলার না, তাই বলে তাকে ছাড়তেও যে মন সায় দেয় না। কাই মনোবাক্যে প্রার্থনা করে মলয় সুপথে আসুক, আর সবার মতোই হোক ওদের সংসার জীবন। সৃষ্টিকর্তার মর্জি হয়তো অন্য কিছু ছিল, ঝুমকো বোঝেনি। মলয়ের ছুটির দিনগুলো রোগে শয্যাশায়ী হয়েই কাটল। এই সময়টা সর্বক্ষণ পাশে ছিল ঝুমকো। রাতে ইলেকট্রিসিটি চলে যায়। রাতভর হাত পাকা চালিয়ে বাতাস করে। গামছা ভিজিয়ে মলয়ের গা মুছে দেয়। মলয় অবাক হয়ে দেখছিল। অবশেষে সুস্থ হলো সে। যাওয়ার আগের দিন রাতে ওরা মিলিত হয় একে অপরের বাহু বন্ধনে। মলয় যথার্থই ভালোবাসলো আজ। ওর কপালে চুম্বন করে দুই বাহুতে জড়িয়ে শুয়ে রইল। মলয় চলে যাবে ঝুমকোর মন খারাপ হয়েছিল। সে ঘুমিয়ে গেলেও ঝুমকোর ঘুম আসে না। মলয়ের মোবাইল পাশেই ছিল, হাতে নিয়ে এটা ওটা দেখছিল। এভাবেই একসময় চ্যাট লিস্ট ওপেন করে যায়। অনেক মেয়ের সাথে ও চ্যাটিং করে। তার মধ্যে ওই যে ফারহানা। ঝুমকো নামটা আজও ভোলেনি। টেক্সটগুলো একে একে পড়তে শুরু করে। আর চোখে সতর্কে মলয়কে দেখলে একবার। গভীর নিদ্রায় সে। টেক্সটগুলো দেখে মন ভেঙে গেল ঝুমকোর। মেয়েটা হয়তো জানে না ঝুমকোর কথা। সেও পাগল মলয়ের জন্য। মলয় ওকেও হেলাফেলা করে। মেয়েটা লিখেছে, তুমি আমাকে আর টেক্সট দেবে না। কেন?
কারণ তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি। যা বলেছো তাই করেছি, বিনিময়ে কি পাচ্ছি? অবহেলা। তুমি শুধু আমার শরীর চাও, আর কিছু না। ভালোবাসো না মোটেও। এর জবাব মলয় লিখেছে। আমিও তোমাকে ভালোবাসি। মোবাইল মলয়ের বালিশের পাশে রেখে পাশ ফিরে ঝুমকো। চোখের জল থামছে না ওর। এত অনুরোধ করার পরও, বোঝানোর পরও মলয় একই পথে হাঁটছে। আর কি আশা করবে এই সম্পর্কে? কি আছে এর ভবিষ্যতে? তিল তিল করে মরা। এই অমানুষের জন্য মরতে হবে শেষমেশ। মলয় ঘুমের ঘরে পাটা ওর পায়ের উপর রাখতে ঝুমকো পা সরিয়ে নেয়। ঘৃণা হচ্ছে মলয়ের স্পর্শে। কেউ যদি থাকতো তবে এই রাতে চলে যেত। সারা রাত অমনি করে কাঁদতে লাগলো। ঢাকা যাওয়ার জন্য তৈরি হচ্ছিল মলয়। ঝুমকোকে ডেকেছে কয়েকবার। কাজ দেখিয়ে আসছি বলেও আসেনি ঝুমকো। মলয় অপেক্ষা করে, কিন্তু রুমে ঢোকে না ঝুমকো। এই কাজ সে কাজে দূরে থাকে। ভাবিকে বলে জোর করে ঘরে আনতে হয়। ঝুমকো স্থির থাকে না ঘরেও। ব্যালকনিতে যায়, ওয়াশরুমে যায়। মলয় কিছুক্ষণ ওর এই অস্থিরতা দেখলো। ব্যালকনিতে যখন আবার গেল, পিছু পিছু গিয়ে টেনে ধরে নিয়ে এলো মলয়। মুখোমুখি দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কিছু না তো। হাত ছাড়িয়ে পরিষ্কার বিছানা ঝাড়তে লাগলো। মলয় ওর পাশে গিয়ে দাঁড়ায়। সত্যি করে বলো, আমি সকাল থেকে লক্ষ্য করছি তুমি কেমন যেন ব্যবহার করছো। ভুল লক্ষ্য করেছো। আমি ঠিক আছি। তোমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সব ঠিকঠাক নিয়েছো তো? মলয় ওর হাত টেনে কাছে নিয়ে আসে। ওর চিবুক তুলতেই রক্তবর্ণ চোখ দুটো দেখতে পেল। সেদিকে তাকিয়ে বলল, বলো কি হয়েছে। কিছু না, ছাড়ো। যতক্ষণ না বলবে ছাড়বো না। কাছো কেন তুমি? হঠাৎ চুপ করে কি যেন ভাবল। তারপর বড় বড় চোখ করে বলল, আমার মোবাইল খেয়েছিল ফের? ঝুমকো দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে নিরুত্তর। মলয় সজোরে ঝাঁকি দিয়ে উঁচু গলায় বলে, কতবার বলেছো আমার জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বলছো তুমি? এত সন্দেহপতি কেন তোমার? আমি তো কিচ্ছু বলছি না তোমাকে। ঠান্ডা অথচ কি কঠিন ছিল কথাটা বলার সময়ও। মলয়ের বুক কেঁপে ওঠে ওর মুখের কাঠিন্য দেখে। নিজেকে ছাড়িয়ে নিয়ে ঝুমকো বলে, অনেক দূরে জার্নি, রাস্তায় খিদে পাবে তোমার। খাওয়ার জন্য কিছু প্যাক করে নিয়ে আসছি। ঝুমকো চলে গেল, ফিরল না আর। বেরোনোর সময় ভাবির হাতে টিফিনটা দিল। মলয় দূর থেকে দেখলো ওকে। উদাস চোখে দরজায় হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। গাড়িতে উঠতেই ঝুমকোর চোখে জল আর ঠোঁটের কোণে হাসি দেখতে পেল। রহস্যময় সে হাসি। অতিশয় গম্ভীর মুখে বসে আছেন মঞ্জুরুল হক। মাথার ওপর জ্বলন্ত ফ্যানটা ভন ভন শব্দ করে ঘুরছে। ভর দুপুরবেলা। এই পাকা দালানের নিচ অব্দি হানা দিয়েছে কাঠফাটা রোদের তেজ। বাতাসের নামগন্ধও নেই বাইরে। বৈদ্যুতিক পাখার বাতাসে প্রশান্তি পাচ্ছেন না মঞ্জুরুল হক। নিহার এক গ্লাস ঠান্ডা পানি এনে সামনে রাখে। চেয়েও দেখেন না তিনি। গ্লাসের গা বেয়ে বিন্দু বিন্দু পানি গ্লাসের নিচের অংশে টেবিল ভিজিয়ে দেয়। ঢোক গেলেন মঞ্জুরুল হক। বড্ড পিপাসা পেয়েছে তার, তবুও পানি খাচ্ছেন না। রাগের তাপ এই প্রকৃতির উষ্ণতাকেও ছাড়িয়ে যাচ্ছে। কি আছে ওই মেয়ের? হাড় জিরজিরে শরীর, তামাটে বর্ণ জৌলুসীন রূপ, তারপরও এত অহংকার। মুখের ওপর বলে দিয়েছে সে ফিরবে না, করবে না সংসার তার ছেলের। স্তব্ধ হয়ে বসেছিলেন তখন মঞ্জুরুল হক। যে মেয়ে গত 1.5 বছরের বেশি সময় ধরে টু শব্দটি করেনি তার সামনে, সে কিনা আজ মুখের ওপর কথা বলেছে। রাগ চেপে শুধুমাত্র সম্মান রক্ষার্থে পুত্রবধূকে বোঝাতে চেষ্টা করলেন। বললেন, সংসারে টুকিটাকি সমস্যা মিয়া বিবির মধ্যে হয়, তাই বলে ছাড়াছাড়ির কথা উঠবে কেন? মেয়েরা হয় লক্ষ্মীর জাত, ধৈর্য ধারণ করে স্বামী সংসার করতে হয় তাদের। ঘর ছাড়া সন্ন্যাসীও তাদের ছায়ার গৃহী হয়ে ওঠে। এই তো মা মেয়েদের বড় গুণ। এর প্রত্যুত্তরে শীতল গলায় ঝুমকো বলেছিল, আমার কোনো গুণ নেই। আমি নির্গুণ, নির্বোধ। আমাকে মাফ করুন। অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষে বিফল হলাম। এর দায় আমি কাউকে দিচ্ছি না, আমি নিজেই নিলাম। সম্ভব হলে অপরাধ ক্ষমা করবেন। দরজায় নিজেকে আংশিক আড়াল করে দাঁড়িয়েছিল ঝুমকো। কথাগুলো বলা মাত্রই ভেতরে ঢুকে গেল। সাথে সাথে দরজা বন্ধ হওয়ার শব্দ পেলেন মঞ্জুরুল হক। ভীষণ অপমানিত বোধ করলেন। আপন মেয়ে হলে মেরেই ফেলতেন এই মুহূর্তে। আপন গৃহ হলেও এক হাত দেখে নিতেন ঝুমকোকে। ভাগ্য খারাপ তার।
বসে আছেন বেয়াই বাড়ি। রফিক সাহেবের বসার ঘরে তখন কেবল 5টি লোক। মঞ্জুরুল হক, তার বড় ছেলে মাহফুজ, রফিক সাহেব নিজে, তার স্ত্রী ঝর্ণা এবং হুমায়রা। মাহফুজ কথা বলতে শুরু করলো। দেখুন, মলয় একটু চাপা স্বভাবের। ওর মনের কথা সচরাচর জাহির করে না। তাই বলে যে বউ ভালোবাসে না এমন নয়। এ নিয়ে ছাড়াছাড়ি কথা বলা কি যুক্তিসঙ্গত? আপনারা ওর আপনজন, বুঝালে ঠিক বুঝবে। সামনে বসা কেউ কোনো কথাই বলল না। বেয়াইকে চিন্তিত দেখতে পেলেন মঞ্জুরুল হক। এগিয়ে তার হাতটা ধরে বললেন, বেয়াই, মেয়ের বাপ আমিও। আপনাদের কষ্ট আমিও বুঝি। বৌমাকে বুঝান। মলয়ের উপর অভিমানের কথাগুলো বলেছে, আমি কিছুই মনে করিনি। আমি বকেছি ছেলেকে। শীঘ্রই ছুটি নিয়ে আসছে। ওরা দুজনে সামনাসামনি হলে সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু বৌমাকে রাজি করান আমাদের সাথে যাওয়ার জন্য। রফিক সাহেব স্ত্রীর দিকে তাকালেন। ঝর্ণা উঠে মেয়ের দরজায় কড়া নাড়ে। কয়েকবার কড়া নাড়ার পরও দরজা খোলে না ঝুমকো। ফিরে এসে বসেন বেয়াইয়ের সামনে। মঞ্জুরুল হক কিছু বলতে যাচ্ছিলেন। ঝর্ণা তার আগেই বললেন, শুনুন, মেয়েকে আমরা সর্বোচ্চভাবে বোঝাবো, কিন্তু জোর করতে পারবো না। হঠাৎ কী কারণে সে এত বড় সিদ্ধান্ত নিয়েছে জানি না। এতটুকু জানি, আমাদের মেয়ে কারণ ছাড়া গুরুতর সিদ্ধান্ত নেওয়ার মেয়ে নয়। 1.5 বছর কম সময় না। অনেক কিছুই তো দেখলাম। মানুষেরও মেয়ে জামাতা আছে, আমাদেরও আছে। শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকতে মনে হয় রুচিতে বাঁধে তার। তা যাক, আমাদের না ডাকলেও চলবে। কিন্তু যে সব, তাকেই তো হেলাফেলা করছে বিয়ের পর থেকেই। আমরা কি সেধে দিয়েছি মেয়ে? আপনি চেয়ে নিয়েছিলেন, মনে আছে? বিয়ের সময় কম তো দেয়নি মেয়েকে। এত কিছুর পরও আপনার ছেলে ঝুমকোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সপ্তাহের পর সপ্তাহ বউয়ের খোঁজ নেয় না। বিয়ের পর থেকে এ পর্যন্ত কোনো খরচাপাতি দেয়নি বউকে। শিক্ষিত ছেলে হয়ে বউকে জানোই তাই বলে গালাগালি দেই কেন? ফেল না আমার মেয়ে। আমার মেয়েটার চেহারা দেখেছেন আপনি? আপনার ছেলের কারণে ধুকে ধুকে মরছে, আবার বলছেন আমাদের কষ্ট বোঝেন। হুমায়রা ঝর্ণার কাঁধ চেপে ধরেন। ঝর্ণা নিজেকে শান্ত করে বলেন, আজ যাবে না ও। চেষ্টা করব বোঝানোর। যেতে চাইলে আপনার বিয়ায় নিজে গিয়ে দিয়ে আসবে। ঝর্ণা উঠে চলে যান। হুমায়রা বলেন, রাগ করবেন না, এসব বিষয়ে তাড়াতাড়ি করতে নেই। ঝুমকোকে একটু সময় দিন, আমরা বুঝিয়ে পাঠিয়ে দেব। রফিক ভাই, মেহমানদের ভেতরে নিয়ে আরাম করতে দেন, আমি খাবার দাবারের ব্যবস্থাটা করি। হুমায়রা উঠে দাঁড়ায়। রফিক মৃদু হেসে বলেন, হ্যাঁ, তাই ভালো হবে। চলুন, ফ্রেশ হয়ে রেস্ট করবেন। আজ থাক, আমরা বরং উঠি। সে কি, উঠবো বললেই হবে? না খেয়ে যেতে দিচ্ছি না আপনাদের। জোর দিয়ে বলেন হুমায়রা। মাহফুজ বলে, যা অপমান করলেন তাতেই তো পেট ভরে গেছে, খাবো জায়গা কই? মাহফুজ। মঞ্জুরুল হক ছেলেকে চুপ থাকার ইশারা করেন। মাহফুজ বিড়বিড় করতে করতে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। মঞ্জুরুল হক বলেন, বেয়াই, আপনার মেয়েকে বোঝাবেন। পুরুষের কলঙ্ক লাগে না, লাগলে আপনার মেয়েরই লাগবে। একটা তো থেকেও আপনার নেই। লোকসমাজে বাস করি আমরা, তাই বলছি ছাড়িয়ে এনে মেয়ে ঘরে বসিয়ে রাখলে ক্ষতি আপনারই হবে। চলি। এই কথার প্রভাব পড়তে দেখেছিলেন বেয়াইকে মঞ্জুরুল হক। মনে ভয় একটাই, মেয়ের মা ঝর্ণাকে নিয়ে। মহিলা বেশি বোঝে, নিশ্চয়ই মেয়েকে কুবুদ্ধি দিচ্ছে। এই ধরনের বেশি বোঝা মহিলা পছন্দ করেন না মঞ্জুরুল। পানি গরম হয়ে যাচ্ছে, নিন পান করেন। রক্তচক্ষু নিয়ে স্ত্রীর দিকে তাকালেন, তারপর হাতে তুলে আশ্রে ফেলে দিলেন পানির গ্লাস। গ্লাসটা স্টিলের ছিল বিধায় চক্রাকারে ঘুরে স্থির হয়ে রইল। রসায়ন হতভম্ব বনে গেল। দূর থেকে দেখছিল নিহার। চড়া গলায় মঞ্জুরুল হক বলতে লাগলেন, তোমার ছেলেকে বলো বউ আয়ত্তে আনতে। যদি তা না পারে ছেড়ে দিক, বারবার যেন আমাকে অপমানিত না করে। চাবা ক্রোধে রওশন বললেন, আপনাকে কে বলে ওখানে যেতে? মলয় তো প্রথমেই ওই মেয়েকে গ্রহণ করতে নারাজ ছিল, আপনি পায়ে পড়ে নিয়ে এসেছিলেন। অমন মেয়ের পা ধরতে হবে কেন বারবার? কি আছে ওই মেয়ের মধ্যে? কিচ্ছু না। মঞ্জুরুল হক বললেন, তাহলে তো ঝামেলা মিটেই গেল। তালাক দেওয়ার কাজটা সেরে ফেলো তোমার ছেলে বাড়ি ফিরলে। রওশন মুখ বাঁকিয়ে বললেন, তাই করব। ওর চেয়ে ভালো মেয়ে বিয়ে করিয়ে দেখিয়ে দেব ওদের। অজাত ঘরের মেয়ে আর না।
চেহারা নাই, রং নাই, মেয়ের নাটক কত। অমন মেয়ে আমার ছেলে পায়েও তো মারায় না। কল করেন মলয়কে, বলি ওর বউয়ের কি বলছে। মঞ্জুরুল হক বিনা বাক্য ব্যয়ে ছেলেকে কল করেন। স্ত্রীকে মোবাইল ধরিয়ে চুপচাপ বসে রইলেন। হ্যাঁ মা, বলো। রওশন শব্দ করে কেঁদে বললেন, আর কি বলবো রে বাপ, কিছু বলার মুখ কি আছে আমাগো? মলয় অধৈর্য গলায় বলল। হয়েছে কি, বলবে তো? রওশন নাক টানতে টানতে বললেন, তোর বউ তোর বাপের মুখের উপরে বলেছে সে আসবে না ফিরে। তারপর একে একে ঝুমকর এবং ওদের বাড়ির সকলের কথা বলেন। মলয় রেগে মেগে অস্থির। তৎক্ষণাৎ সে ঝুমকোকে কল করে। ঝুমকো ধরে না। সমস্ত দিন একটু পর পর কল করে মলয়। ঝুমকোর মোবাইল বন্ধ পায় এক পর্যায়ে। রাগে ক্ষিপ্ত হয়। আজ অবধি ঝুমকোর গায়ে সে হাত তোলেনি। সে চান্স ঝুমকো দেওয়নি। যখন যা বলেছে, যেভাবে বলেছে তাই করেছে, তেমনি চলেছে। মোবাইলে যা একটু ঝগড়া হতো, সামনাসামনি কখনো তেমন ঝগড়াঝাটি করেনি ঝুমকো। এই কারণে ঝুমকোকে ভালো লাগতো মলয়ের। কাদা মাটির মতন মেয়ে, ইচ্ছা স্বাধীন ব্যবহার করেছে। হঠাৎ কি হলো ওর? তখনই মনে পড়ে ঢাকা ফেরার পূর্বে সে দৃশ্য। ঝুমকোর ঠোঁটের কোণে রহস্যময় হাসিটার এই কারণ ছিল। মলয় হোঁচট খেলেও যেন। ঝুমকোর মতো সহনশীলা মেয়ে ছাড়াছাড়ির কথা তুলবে কেন? ভাবতে ভাবতে কিনারা পেয়ে গেল দ্রুতই। ঝুমকোর বিচ্ছেদের চেয়েও বড় হয়ে উঠল নিজের সম্মানের কথা। ঝুমকো নিশ্চয়ই কাউকে বলেনি ওসব কথা। বললে মায়ের কাছে শুনতে পেত। ঝুমকোর মুখ বন্ধ করতে হবে তাড়াতাড়ি, বসে আনতে হবে যে করেই হোক। মলয় আবার কল লাগায়। মলয় ঢাকা ফিরে যাওয়ার আগের রাতে পুরোপুরি বদলে যায় ঝুমকো। সহ্য শক্তি ভেঙে চুরমার হয়। বনের পাখিকে খাঁচায় বন্দি করলে যেমনি ছটফট করে মরে, ঝুমকোর দিনটা তেমন করেই কাটতে লাগলো। কুল কাঠের আগুনে জ্বলছিল। মৃত্যু এবং জীবন এই দুটোর শব্দ নিয়ে খুব ভেবেছে। পরিশেষে বুঝেছে আত্মহনন অর্থ পরাজয়। লাঞ্ছিত নিগৃহীত জীবনকে শেষ করে উপকার নেয়, অপকার বেশি। সবাই ভুলে যাবে, মলয়ও ভুলবে। কাকে সন্তুষ্ট করতে চাইছে সে? আদতে কাকে বলা উচিত? জীবন এই যে যেখানে আছে সেটা ঠিক জীবন নয়। জীবন সুন্দর হয়, চাইলেই হয়, চেষ্টা করলেই হয়। ঝুমকো সে চাওয়াগুলোকে এতদিন উপেক্ষা করেছে। নিজের ওপর প্রাধান্য দিয়েছে এমন কাউকে যে ব্যথা ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। অপাত্রে নয়, নিকৃষ্ট পাত্রে সর্বস্ব দান করেছে। সে নিকৃষ্ট মানুষটার জন্য এখন মরতে হবে। ঝুমকোর অন্তরাত্মা ধিক্কার জানায়। বিবেক চপেটাঘাট করে হুঁশ ফেরাতে চায় আত্মসম্মান রক্ষার্থে। ঝুমকোর হুঁশ ফেরে, তবুও ভয় অসহায়ত্ব জড়সড় করে রাখে। সিদ্ধান্ত নিতে গেলে পারিপার্শ্বিক অবস্থা গলা চেপে ধরতে আসে। ছটফট করে ঝুমকো। বেঁচে থাকার লড়াইয়ে এক পা নামিয়ে দু পা পিছিয়ে যায়। এমন করেই কাটছিল সময়গুলো। মলয় কল করত। ঝুমকোকে না চাইতেও অভিনয় করতে হয়। হাসির ভালোবাসা কি যে ভীষণ যন্ত্রণা ছিল সেগুলো। কি যে অসহ্য ভাগ্য সহায় হলো। রনি এসে উপস্থিত হয় একদিন শ্বশুরালয়ে। ওমরের কাবিন হবে। ঝুমকো দুঃখ মনে হাসল। হুমায়রা কাকি পুত্রবধূ পেল অবশেষে। ওমর রাজি হচ্ছিল না। মায়ের অসুস্থতা, একাকিত্বের কথা ভেবে নরম হয়। আত্মীয় স্বজনটাও এমন করে ধরল, রাজি না হয়ে পারল না। শ্বশুরালয় ছাড়ার কারণ পেয়ে গেল ঝুমকো। অনেক কিছু সহজ এলো। কাউকে কিছু বুঝতে দেয়নি। যদিও ওর শাশুড়ি আর যা ওর হাবভাব লক্ষ্য করেছিল ওই কদিনে। আসার প্রাককালে বাধা দেওয়ার চেষ্টা করে। যেহেতু তারাও দাওয়াত পেয়েছিল, তাই বলেছিল ঝুমকোকে নিয়ে কাবিনে 1-2 দিন আগে যাবে। ঝুমকো জানে রনি ফিরে গেলে জমানো সকল সাহস সিদ্ধান্ত ধূলিসাৎ হবে। এই জাহান্নাম থেকে মুক্তির সুযোগটা হাতছাড়া করতে চায়নি। মোবাইল করে মাকে বলেছে যে করেই হোক রনিকে দিয়ে নিয়ে যেতে। মেয়ের কথা রেখেছেন ঝর্ণা। এর জন্য বেয়াই নানা কথা শুনিয়েছিল। চুপচাপ শুনে যান ঝর্ণা। নিজের কথায় অটল থাকেন। মন থেকে দুর্বল ঝুমকো অবশেষে সফল হয়। মনোবল দৃঢ় হয়। আশান্বিত হয়ে বাপের বাড়ি ফেরে। মনের কথা সহসা কাউকে বলে না। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করে ভেতরে ভেতরে। বহুদিনের হীনমন্যতা কাটাতে সময় লাগে। চট করে মাথা তুলতে পারে না।
একটু একটু করে এগোই লক্ষ্যে। ভীতি রয়ে যায় অন্তরালে। এই বুঝি ভাঙল সব সাহস। এই বুঝি আবার যেতে হয় নরকসম জীবনে। মুহূর্তেই বিদ্রোহ করে মন। না, যাবে না কিছুতেই। অনেক সহেছে, আর না। ব্যথা দিত, মেনে নিত জীবনভর। ধোঁকা কেন দিল? চরিত্রহীনের জীবনের অংশ হবে না আর। চরিত্রহীনের লালসা তৃপ্তি হবে না আর। ওমরের বিয়ে ঠিক হলো। মেয়েটি দেখতে যেমন সুন্দরী, ব্যবহারও অমায়িক। সুখী হবে ওমর, সবাই সুখী হোক। ঝুমকোর অদৃষ্টে নাইবা থাক সুখ সংসার। হতাশার জাল ছিঁড়ে নিজেকে মুক্ত করতে মরিয়া ঝুমকো। ভয় তবুও কাটে না। নিরাশা দ্রুতই জাল বনে আটকে ফেলে মলয়। এই এক নামে ঘৃণা হয়, আবার দুর্বল হয়। দেহ মন সবই তো সঁপেছিল। প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা। ঘৃণার উল্টো দিকে তখনও যে সামান্য অবশিষ্ট ছিল ভালোবাসা। মলয় সামনে এসে দাঁড়ালে ঝুমকো দুর্বল হয়ে যাবে। সব জেনে শুনেও মরতে পা বাড়াবে। নির্ঘাত মরবে তখন। সারা রাত ঘুমায় না, অন্যমনস্ক থাকে দিনভর। কেটে যায় সপ্তাহ, মাস।